নমস্কার সবাইকে লালমন্দ বুকশেলফসের একটা ভিডিওতে স্বাগত জানাই। তো আমি অঙ্কুর, তো চলুন শুরু করা যাক। শিশু বলতে এই সময়ে এসে যেটা সব থেকে মনে পড়ে সেটা হচ্ছে একটা অনাবিল আনন্দের, একটা নিষ্পাপ একটা শৈশব যেখানে কোনো কিছুর চিন্তা থাকে না। শিশু বলতেই একটা অনাবিল আনন্দের স্রোতধারা, যেটা কোনো কিছুতেই নিভে যায় না, কোনো কিছুতেই সেখানে ভাটা এসে পড়ে না, এবং কোনো কিছুই সেইভাবে চিন্তা এনে দিতে পারে না মনে। মনের মধ্যে একটা অদ্ভুতই আনন্দের জোয়ার বয়ে যায় সবসময়। আজকে লাভ অমং দ্য বুক শেলফসে আমরা একটা নতুন এপিসোড করার চেষ্টা করছি। সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা সপ্তাহের সিলেক্টেড ক্লাসিক্স। আজকের সিলেক্টেড ক্লাসিক্স চিলড্রেন সিলেক্টেড ক্লাসিক্স, বাচ্চাদের জন্য ডেডিকেটেড। সামনেই চিলড্রেন্স ডে আসছে। তো বাচ্চাদের কিছু চিলড্রেন সিলেক্টেড ক্লাসিক্স আমরা এই এপিসোডে কভার করব। প্রথমেই যে সিলেক্টেড ক্লাসিক রয়েছে সেটা হচ্ছে এডিথ ন্যাসবিটের দ্য রেলওয়ে চিলড্রেন। এই বইটি প্রথমেই ভিন্টেজ ক্লাসিক্স এর থেকে, যেগুলো পেঙ্গুইনে, যেরকম আপনারা জানেন পেঙ্গুইনের দুটো ভাগ রয়েছে। এক হচ্ছে পেঙ্গুইন, যেটা নর্মালি নানান রকম সেগমেন্টের বই সেখানে পাবলিশ হয়, এবং যেগুলো বাচ্চাদের জন্য পাবলিশ হয় সেগুলো জেনারেলি আপনারা পাফিন বলে পান, পাফিন ক্লাসিক্স। এটা কিন্তু ভিন্টেজ ক্লাসিক্স এর চিলড্রেন এডিশন। তো চিলড্রেন এডিশন আলাদা করে লেখা থাকে না যদিও, কিন্তু যে চিলড্রেন এডিশনের কভার পেজ গুলো বা একটু যে সমস্ত কিছু অ্যালাইনমেন্টস বা অ্যারেঞ্জমেন্টস গুলো বইয়ের ভেতরকার, সেগুলো একটু ডিফারেন্ট হয়। চিলড্রেন ক্লাসিক্স এর বইটা আপনাদের দ্য রেলওয়ে চিলড্রেন, এডিথ ন্যাসবিটের, এই বইটা একটু দেখিয়ে নিতে চাইবো। এই বইটির প্রিন্টেড প্রাইস রয়েছে 199 রুপিস, যদিও বইটা অনেকদিন আগে কেনা আমার। আপনাদেরকে ডেসক্রিপশন লিংক দিয়ে দেবো অ্যামাজনের, অ্যামাজন থেকে এটা পারচেস করা। আপনারা এখন এখানকার এখন যে রিসেন্ট প্রাইস রয়েছে দ্য রেলওয়ে চিলড্রেনের, সেটা এখন দেখে নিতে পারেন এবং ইচ্ছে করে চেক আউট করতে পারেন অবশ্যই। চিলড্রেন রাইটার্স এর দিক থেকে বলা যেতে পারে এডিথ ন্যাসবিট একটা বিশাল বড় নাম। এডিথ ন্যাসবিট বাচ্চাদের জন্য প্রায় 40টা বই লিখেছেন এবং কিছু কো রাইটারও ছিলেন কিছু কিছু বইয়ে। তো সেই 40টি বইয়ের মধ্যে সব থেকে ফেমাস যে বইটি সেটা হচ্ছে দ্য রেলওয়ে চিলড্রেন। যবে থেকে পাবলিশ হয়েছে তারপর আর আউট অফ প্রিন্টে যায়নি। এবং এডিথ ন্যাসবিটের জীবনটা একটু অদ্ভুত রকমের। 4 বছর বয়সে তার বাবা মারা যায়, এবং সেই যে ফ্যামিলিতে যে হোলটা ক্রিয়েট হয় বাবা না থাকার জন্য, সেটা তিনি প্রথম থেকেই খুব ভালো বোঝেন। এবং এই যে সাইকোলজিটা, বাচ্চাদের বই যারা লেখেন, তো চিলড্রেন সাইকোলজি তারা খুব ভালো মতন করায়ত্ত করে নেন, না হলে সেইগুলো আমাদের মনের মণিকোঠায় জমা হয়ে থাকেন। এবং আরেকটা জিনিস আপনাদেরকে এই ক্ষেত্রে বলে নিতে চাইবো, চিলড্রেন ক্লাসিক্স যদিও বলছি, তবে আপনারা হয়তো শুনলে অবাক হতে পারেন, হয়তো হাসতেও পারেন। এই বইটি আমি কিন্তু বাচ্চা বয়সে পড়িনি, অনেক বড় হয়ে পড়েছি। যাদের মন আমার মতোই, যারা বাচ্চাদের বই পড়তে ভালোবাসেন, যাদের মন এখনো বাচ্চাদের বই পড়লে একটা অনাবিল আনন্দ এবং একটা মিস্ট্রি, টানটান উত্তেজনা এখনো সেই কিশোরবেলা বা শৈশবের মতন কাজ করে, তাদের জন্য তারা ওই বইটা অবশ্যই পড়তে পারেন। আমার অনুরোধ রইল এটা, যাদের মনের মধ্যে ইন্টারেস্ট আছে তারা কখনোই বাচ্চাদের এই চিলড্রেন ক্লাসিক্স গুলো, যেগুলো এভারগ্রিন, সেগুলো পড়তে আপনারা কখনোই বোর ফিল করবেন না। তো যাই হোক, এডিথ ন্যাসবিটের ব্যাপারে যেটা বলছিলাম, ডাকনাম ডেইজি। 4 বছর বয়সে তার বাবা হারানোর যে শোকটা এবং যে হলোটা ক্রিয়েট হয়, সেটা কিন্তু তিনি সারা জীবন খুব গভীরভাবে তার সাইকোলজিতে ইফেক্ট করে। এবং যেরকম বললাম আপনাদেরকে, এই 4 বছর বয়সে এই যে একটা ট্র্যাজেডি, এটাকে ফিল করা, এটা কিন্তু তার লেখার একটা ধরন হয়ে যায়। এটা একটা লেখার একটা বলা যেতে পারে নিপুণ শৈলী হিসেবে কাজ করে। যখন আপনারা রেলওয়ে চিলড্রেন পড়বেন তখন বুঝতে পারবেন যে কি করে এডিথ ন্যাসবিট এইটা তার বাচ্চাদের সাইকোলজি ফুটিয়ে তোলার জন্য এটা কত সুন্দরভাবে কাজে লাগিয়েছেন। এবং তার পরবর্তীকালে আরেকটা জিনিস তো অবশ্যই ছিল, তার ছোট বোন ম্যারি ছোটবেলা থেকেই টিউবারকুলোসিস রোগে আক্রান্ত থাকে। সেই জন্য তাদের লন্ডন থেকে শিফট হয়ে যেতে হয় হলস্টেডের কেন্ট নামক একটা ছোট্ট ভিলেজে, এবং সেইখানে সামনে থেকে বয়ে যেত স্টিম ইঞ্জিনের, যেরকম সত্যজিৎ রায়ের সিনেমা পথের পাঁচালীতে অপু আর দুর্গা যেত রেল লাইনের সামনে স্টিম ইঞ্জিন দেখতে। সেই রকমই এডিথ ন্যাসবিট ছোটবেলা তার ভাইদের সাথে যেতেন। সেইখান থেকে সেই ভিলেজে সেই স্টিম ইঞ্জিন চলে যেতে দেখছেন, সেটা তাদের কাছে একটা রোমহর্ষক, একটা অদ্ভুত এক্সপেরিয়েন্স ছিল।
বাচ্চাদের মনের মধ্যে যেরকম একটা সাসপেন্স ক্রিয়েট হয়, একটা অদ্ভুত থ্রিল অনুভব হয়, তিনিও বাচ্চাদের সেই সময়ে মনে একটা সেই রকম একটা থ্রিল অনুভব করতেন বারে, বারে। তো সেটাও কিন্তু 'রেলওয়ে চিলড্রেন' এ খুব বারবার ফুটে উঠেছে। সময়ের স্রোত যেরকম বয়ে যায়, পরবর্তীকালে তিনি আ যখন টিনেজে তিনি ছিলেন, তখন হিউবার্ট ব্ল্যান্ডকে বিবাহ করেন এবং তাদের ম্যারেজ লাইফ খুব একটা সুখের ছিল না। খুব একটা টার্বুলেন্ট টাইপ ছিল। তো পরবর্তীকালে তাদের বিচ্ছেদও হয়ে যায় দুঃখজনকভাবে। এবং আ তার একটা কারণ হতে পারে তিনি খুব অ্যাক্টিভলি পলিটিক্যালি আ পলিটিক্যাল লাইফ এর সাথে জড়িত ছিলেন। কিন্তু আ এটা অবশ্যই নোটেবল তিনি সারা জীবন তার ফ্যামিলিকে সাপোর্ট করে গেছেন বাই হার রাইটিং। এবং যেটা বলছিলাম এই যে সাবস্ট্যান্স গুলো 'রেলওয়ে চিলড্রেন' আপনারা যখন পড়বেন তখন বুঝতে পারবেন যে তার যে জীবনের এই যে আ একেকটা ইনসিডেন্ট সেগুলো কতটা ইফেক্ট করেছে বা কতটা আ এখানে সে ছাপ ফেলেছে। এবং আরো একটা জিনিস যেটা একটা সময় আ একটা খুব প্রচারে আসে। অ্যালফ্রেড ড্রাইফুস বলে একজন ফ্রেঞ্চ আর্মির বিরুদ্ধে একটা অ্যালিগেশন আসে যে তিনি কিছু সিক্রেট ইনফরমেশন জার্মান সোলজারদেরকে বা জার্মান সিক্রেট এজেন্টদেরকে বিক্রি করে দিয়েছেন। বা তিনি দেশের বিরোধিতা করেছেন। তো এটা নিয়ে একটা মারাত্মক বিরোধিতা চলে। এবং সবাই তার বিরুদ্ধে চলে যায় এবং নানান রকম উস্কানিমূলক নানান রকম কথাবার্তা ইত্যাদি, ইত্যাদি পেপারে নানা রকম কিছু ছাপা হয়। কিন্তু তার পরবর্তীকালে বেশ কিছু বছর পর তিনি কিন্তু নির্দোষ হিসেবে প্রমাণিত হন এবং পরবর্তীকালে তাকে সসম্মানে কিন্তু রিলিজ করা হয় এবং তার সম্পর্কে যত রকম আর্টিকেলস ছিল তার জন্য ক্ষমা চাওয়া হয়। তো এইটাও কিন্তু 'রেলওয়ে চিলড্রেন' এ এইটারও কিন্তু একটা ইফেক্ট পড়ে এবং এডিথ ন্যাসবিট তিনিও কিন্তু এই ঘটনার মাধ্যমে খুব মারাত্মক রকমভাবে প্রভাবিত হন। এবং এর একটা ইফেক্ট কিন্তু 'রেলওয়ে চিলড্রেন' এ আছে। আমি এটা কি ইফেক্ট আছে সেটা বলব না। তাহলে হয়তো আপনাদের পড়ার ইন্টারেস্টটা কিছুটা কমে যেতে পারে। এবং এই যে এখানে আ মোটামুটি যে সাবস্ট্যান্স গুলো বললাম, গল্পটার মেইন ক্যারেক্টার হচ্ছে রবার্ট, ফিলিস আর পিটার। এই ৩ ভাই-বোন। এদের বাবা হঠাৎ করেই তাদের বাচ্চাদের সাইকোলজি, বাচ্চাদের যদি পার্সপেক্টিভ এ দেখা যায়, আমাদের মেইন ৩ জন ক্যারেক্টারের পার্সপেক্টিভ এ দেখা যায়। তাদের বাবা হঠাৎ করেই আ হাওয়া হয়ে যায়, গায়েব হয়ে যায়, উধাও হয়ে যায়। তো তারপর তাদের জীবনটা ঠিক কিরকম ছিল? তার মা তাদেরকে সঠিক ইনফরমেশন দেয় না। একটা বাচ্চা তাদের মনে সেইরকমভাবে ইফেক্ট তিনি ফেলতে চান না। তারা লন্ডনের একটা বিশাল বড় একটা বাড়িতে থাকতেন। সেখান থেকে তারা শিফট করেন একটা ভিলেজে। এবং সেইখান থেকে সেই স্টিম ইঞ্জিন সমস্ত কিছু যেরকম আপনাদেরকে বললাম এডিথ ন্যাসবিটের জীবন। তো সেই বাচ্চাদের মনে সেই স্টিম ইঞ্জিন, সেই ট্রেন একটা অদ্ভুত রকম থ্রিল এবং রোজকার জীবনের এই যে ল্যান্ডস্কেপটা, এই ভিলেজ লাইফের ল্যান্ডস্কেপটা যেখানে শহরের আদব কায়দায় যেখানে শহরে আদব কায়দায় যে বাচ্চারা মানুষ, তারা এই যে প্যাস্টোরাল ব্যাকগ্রাউন্ড এ, প্যাস্টোরাল ল্যান্ডস্কেপ এ কি করে নিজেদেরকে মানিয়ে নিচ্ছে এবং তাদের কিরকম এক্সপেরিয়েন্স হচ্ছে, এই অদ্ভুত একটা এক্সপেরিয়েন্স নিয়ে এবং তারা কি তাদের বাবাকে খুঁজে পাবে কিনা, সেইটা নিয়ে একটা অদ্ভুত সুন্দর ছবির মতন কাহিনী হচ্ছে 'রেলওয়ে চিলড্রেন'। আপনারা যদি কিছুক্ষণের জন্য সময়কে না গুরুত্ব দিয়ে সময়ের কম্পাসকে, সময়ের কাঁটাকে দূরে রেখে হারিয়ে যেতে চান একটা প্যাস্টোরাল ব্যাকগ্রাউন্ড এ, একটা চিলড্রেন সাইকোলজি নিয়ে, তাহলে আপনাদেরকে অবশ্যই রেকমেন্ড রইল 'দ্য রেলওয়ে চিলড্রেন' বাই এডিথ ন্যাসবিট পড়া। এই ছিল ১ম বই। এই ছিল ১ম বই এবং ২য় বই যেটি রয়েছে সেটি হচ্ছে 'মাটিল্ডা' বাই রোয়াল্ড ডাল। রোয়াল্ড ডালের নাম আ আর কিছু বলে দিতে হয় না। রোয়াল্ড ডাল এমনই একজন বিশাল ব্যক্তিত্ব এবং যে ইলাস্ট্রেশন করেছেন ফেন্টন ব্লেক, ইনিও একজন এত ক্যাপেবল এবং এত ফেমাস একজন মানুষ যে মানে তাদের ব্যাপারে কিছু বলার অপেক্ষা রাখে না। রোয়াল্ড ডাল সবথেকে বেশি মুগ্ধ করে তিনি বাচ্চাদের জন্য যখন লেখেন, এরকম খুব কম লেখক-লেখিকাদের ক্ষেত্রে মনে হয় যে এই লেখক বা লেখিকাটির লেখা যখন আমরা পড়ছি, তখন এরা মনে হয় শুধু বাচ্চাদের জন্যই লিখে। এরা শুধুমাত্র বাচ্চাদের জন্য লিখেই হয়তো নিজেদের জীবন অতিবাহিত করেছেন চিলড্রেন সাইকোলজি বোঝার জন্য। কিন্তু রোয়াল্ড ডাল এরকমই একজন এক্সেপশন একজন, যিনি যতটা সাবলীলভাবে চিলড্রেন সাইকোলজি বুঝে এইরকমভাবে লেখার চেষ্টা করেছেন, লিখেছেন এবং বাচ্চাদের মন এবং বড়দের মন জয় করেছেন। ৮ থেকে ৮০ সবাই তার লেখা পড়তে ভালোবেসেছে।
ভালোবাসেন সেই রকম খুব কম লেখক লেখিকা রয়েছে। রোয়াল্ড ডালের এই মাটিল্ডা, বেসিক্যালি পাফিন, যেরকম আপনাদের বলছিলাম, পেঙ্গুইনের যেগুলো বাচ্চাদের ক্লাসিক্স বেরোয় সেগুলো পাফিন নামে বেরোয়, পাফিন ক্লাসিক্স। এটাও অনেকদিন আগে কেনা, এটা অ্যাপ্রক্স 2020-তে কেনা আমার, আই থিঙ্ক। তখন এটার প্রিন্টেড প্রাইস ছিল 350 রুপিস। অ্যাপ্রক্স এটা আমি মেবি 200 রুপিসে হয়তো কেনা আমার। আপনাদেরকে অ্যামাজনের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই এটাকে চেক আউট করতে পারেন। রোয়াল্ড ডালের এই মাটিল্ডা, বেসিক্যালি মাটিল্ডা বলতেই মাটিল্ডা গানটার কথা অবশ্যই মনে পড়ে। এবং মাটিল্ডা হচ্ছে বাচ্চাদের, এমন একটা বাচ্চাকে দেখানো হয়েছে, মাটিল্ডা হচ্ছে অবশ্যই যে সেন্ট্রাল ক্যারেক্টার অফ দিস স্টোরি। বাচ্চারা যখন অ্যাডাল্টদের সাথে থাকে বা প্যারেন্টেজ, স্কুল, টিচার, এই যে একটা অদ্ভুত কেমিস্ট্রি বাচ্চাদের বড় হয়ে ওঠার সাথে সাথে, এই কেমিস্ট্রিটা কি করে ধীরে ধীরে গ্রো করে এবং বাচ্চারা কি করে আস্তে আস্তে ইনোসেন্ট থেকে এক্সপিরিয়েন্সের পর্যায়ে চলে যায়, কি করে বাচ্চাদের সাইকোলজি, আমরা যাদেরকে মাঝে মধ্যে বাচ্চা, এই তো বাচ্চা কিছু বুঝবে না, এই যে সাইকোলজি, ইনোসেন্সটা কি করে একটা এক্সপিরিয়েন্সড পর্যায়ে চলে যেতে পারে, সেই যে একটা সাবলীল ভঙ্গি, সেটা আপনার রোয়াল্ড ডালের মাটিল্ডার মাধ্যমে খুঁজে পাবেন। তো কুইন্টন ব্লেকের ইলাস্ট্রেট করা রোয়াল্ড ডালের মাটিল্ডা অবশ্যই আপনাদেরকে রেকমেন্ডেড থাকবে পড়ার জন্য। রোয়াল্ড ডালের বই এটুকু আপনাদেরকে বলতে পারি, রোয়াল্ড ডালের বই যদি আপনারা একবার পড়া শুরু করেন তাহলে আপনাদের মনে হবে আরো পড়ি আরো পড়ি। তো ইলাস্ট্রেশন গুলো আপনাদেরকে দেখিয়ে দিতে চাইবো, প্রথমে এক নজর দেখলে মনে হবে হয়তো সেই রকম কিছু না, বাট ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, দ্য ইলাস্ট্রেশনস টু। আর লেখার কথা তো আর বললামই না। অবশ্যই আপনারা মাটিল্ডা পড়তে পারেন, রোয়াল্ড ডালের লেখা। এবং থার্ড যার লেখা, যার বইটি রয়েছে, তার ব্যাপারে আর কি বা বলি, রাস্কিন বন্ড। এটুকু বলতে পারি রাস্কিন বন্ড সম্পর্কে একটা কালেকশন, মানে রাস্কিন বন্ড তার অটোবায়োগ্রাফি এবং তার জীবন সম্পর্কে আমি যতটুকু জানি আপনাদেরকে বলার চেষ্টা করব। আমি সব থেকে বড় যদি কোনো রাইটারের ভক্ত থেকে থাকি, আমার মোস্ট ফেভারিট রাইটার যদি কেউ থেকে থাকে, সেটা রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড এত ভালো লাগার কারণ হচ্ছে একটাই, আমরা এই যে সিটি লাইফে বসবাস করি, এই যে রোজ ধুলো, ধোয়া, ধাক্কা, হানাহানি, মারামারি, কাটাকাটি, সারাক্ষণ টেনশন, ফ্রাস্ট্রেশন, এই সমস্ত কিছুর মধ্যে রাস্কিন বন্ড একটা কোথাও যেন একটা অন্যরকম স্বপ্ন দেখায়। রাস্কিন বন্ডের লেখার মধ্যে এ একটা অদ্ভুত ফ্যাসিনেশন কাজ করে। তার লেখার মধ্যে মনে হয় যেন সে দূর থেকে আসা এমন এক ফেরিওয়ালা, যে কিনা আমাদের মতন, যাদের মনের মধ্যে একটা শিশু লুকিয়ে আছে, সে চোখের কাছে ঠেকিয়ে দেবে সেই নলটা, এবং সেই নলটাতে চোখ রাখলেই আমরা দেখতে পাবো সেই ফানেলের মধ্যে দিয়ে একটা পাহাড়ি, একটা ল্যান্ডস্কেপ, সবুজে সবুজ চারিদিক, এবং একটা অলস ভঙ্গিতে একটা ঘাস ফড়িং এসে বসছে ঘাসের ওপর। একটা পাখি হঠাৎ করে ডাকতে ডাকতে সেই পরিযায়ী পাখিটি এসে বসছে সেই গাছের ওপর অলস ভঙ্গিতে। জলের স্রোত, জলের স্রোতের আওয়াজ, এবং সেই যে অদ্ভুত স্পার্কলিং কারেন্ট, এবং তার মধ্যে আমরা হেঁটে যাচ্ছি। এই যে এক্সপিরিয়েন্সটা ওটা এতটাই বিরল। এই হিল সাইড, এই গাহরওয়াল সাইডের এই যে সাইলেন্সটা, এই পিসটা, এস্থেটিক নেচারটা, এই টোটালটা রাস্কিন বন্ড নিজের লেখার মাধ্যমে আমাদেরকে গিফট করেন। এবং চিলড্রেন ক্লাসিক্স অনেক রয়েছে রাস্কিন বন্ডের, বেশিরভাগই তার মধ্যে গল্প। এবং একটি নভেল রয়েছে যেটি খুবই বিখ্যাত, বলিউডের একটা সিনেমাও রয়েছে এই নভেলকে বেস করে। তো এই যে বইটি রয়েছে এটি হচ্ছে রাস্কিন বন্ডের দ্য ব্লু আমব্রেলা। এটি রূপা পাবলিকেশন থেকে বার করে, রূপা পাবলিকেশনের, তাই আমি পারচেজ করেছিলাম খুব কম দামে। এটা আপনারা জেনারেলি পেয়ে থাকেন ফেস্টিভ সিজনে তো আরো কম। মেবি আমি এটা 45 না 50 রুপিস অ্যাপ্রক্সে পারচেজ করেছিলাম। মোটামুটি আপনার ফেস্টিভ্যাল সিজনে পারচেজ করলে এটা অ্যাপ্রক্স 60 রুপিসে পেয়ে যাবেন। কিংবা রেগুলার প্রাইস এটার মোটামুটি 70 থেকে 80 রুপিসে ঘেরা, আহ, মোটামুটি 70 থেকে 80 রুপিসে এটা আসা যাওয়া করে। বইটার প্রিন্টিং আছে 95 রুপিস, যদিও এটা অনেক আগেই কেনা আমার। বইটি কিন্তু খুবই, নট ভেরি বিগ, নট ভেরি থিক বুক অ্যাকচুয়ালি।
অনেক বড় বড় রয়েছে, তার মধ্যে কিছু ইলাস্ট্রেশন রয়েছে এইরকম। বিনয়া যে ক্যারেক্টারটি রয়েছে, এই ক্যারেক্টারটি একটাই সম্পদ বাচ্চাদের কাছে। বাচ্চাদের ছোট ছোট সম্পদও তাদের কাছে বড়দের হিরে সোনাদানা জহরতের থেকে অনেক বেশি। যেরকম কারো কাছে হয়তো মার্বেল, কারো কাছে একটা গুলতি, সেটা তাদের কাছে এখনকার কোহিনূর হীরার মতন। ছোটবেলায় তারা সেইগুলোকে সেইভাবেই আঁকড়ে রাখে। এই বিনয়া যে মেইন ক্যারেক্টার, এই বিনয়ার মেইন সম্পদ বলতে একটা লেপার্ডের নখের একটা লকেট। সেই লকেটটাকে সে তার সারা জীবনের এবং সারা শৈশবের অ্যাসেট বলে মানে। সেই সেটাকে সে কারোর সাথে শেয়ার করতে রাজি না। কিন্তু ওই পাহাড়ে সে কিছু একটা দেখলো, তাতেই তার মাথাটা কেমন ঘুরে গেল। তার অ্যাটেনশনটা টোটালি যেন একটা অন্যদিকে ডাইভার্ট হয়ে গেল। সেটা কি? দ্য ব্লু আমব্রেলা। সেটা পাওয়ার জন্য সে যে কোনো কিছু করতে পারে। এবং এটাই এমন একটা জিনিস যেটা তাকে সেই লেপার্ডের যেই ক্লয়ের পেন্ডেন্টটা রয়েছে সেটা এক্সচেঞ্জ করতেও সে দুপা পেছপা হয় না। তো সেই যে ব্লু আমব্রেলা, সেটা তার গ্রামে খুবই বিরল। এবং সেই ব্লু আমব্রেলা নিয়ে সে যেখানে হোক, যখন সকাল থেকে রাত যেখানেই সে যায়, সেই ব্লু আমব্রেলা নিয়ে যায়। এই ব্লু আমব্রেলাকে নিয়েই গল্প। এবং তার গায়ের মানুষ এইরকম ব্লু আমব্রেলা যেটা একদম রোদে ঝিলিক দিয়ে যায়, সেরকম ব্লু আমব্রেলা তাদের দেখার খুব একটা সৌভাগ্য হয়নি। যেরকম আপনাদের বললাম, গাহারওয়াল সাইডের খুবই নর্মাল সিম্পল কিছু মানুষকে নিয়ে এই গল্পটি। এবং এই গল্পতে এবং বেশিরভাগ চিলড্রেন ক্লাসিক্সে বাচ্চাদের কিন্তু কখনোই ট্রিভিয়াল করে দেখানো হয়নি। বাচ্চাদেরকে বাচ্চারা নিজেরা যেরকম মনে করে অ্যাজ আ নর্মাল, অ্যাজ আ পার্সোনালিটি ইকুয়াল টু দ্য অ্যাডাল্টস, সেই রকম পার্সোনালিটি করে দেখানো হয় এবং ইনসিডেন্টস গুলোকে ইকুয়ালি ইম্পর্টেন্স করে পোর্ট্রে করা হয়। এবং সেই যে অ্যাস্থেটিকনেস, পিসফুলনেস, সেই যে শান্তি, সেই যে ল্যান্ডস্কেপ, সেই যে পোর্ট্রেয়াল, সেটা কিন্তু সেই কান্ট্রি সাইডের পোর্ট্রিয়ালটা, একটা হিল সাইডের পোর্ট্রিয়ালটা, গাঢ়ওয়াল অঞ্চলে সেই শীতে সাদা সাধারণ মানুষ যারা খেটে খায়, যারা পরিশ্রম করে, যারা পরিশ্রম করতে পিছপা হয় না, যারা শান্তিতে বসবাস করে, যারা নেচারের কোলে বসবাস করে, যারা নেচারকে সেকেন্ড মাদার বলে মানে, সেই রকম একটা জায়গার একটা সাধারণ বাচ্চা মেয়ে বিনয়ের এবং তার ব্লু আমব্রেলা, যেটাকে সে তার একমাত্র অ্যাসেট বলে মানে, সেই ব্লু আমব্রেলাকে নিয়ে রাস্কিন বন্ডের এই বইটি, দ্য ব্লু আমব্রেলা। এটাকে আপনারা অবশ্যই পারচেস করতে পারেন, খুবই কম প্রাইস থাকে। খুব একটা বেশি সময় লাগবে না আপনাদের এটা পড়ার জন্য। অবশ্যই যদি চিলড্রেন ক্লাসিক্সে আপনার মনটাকে আরেকবার রঙিন করতে হয়, তাতে কোনো এশিয়ান পেইন্টস বা নেরোল্যাক লাগবে না। আপনারা রাস্কিন বন্ডের এরকম একটা সুন্দর ছোট নভেল পড়েই আপনারা নিজেদের উইকেন্ডকে আরো রঙিন করে তুলতে পারেন। এছাড়াও আপনার বাচ্চাদেরকে যখন বেড টাইম স্টোরিজ শোনান, তখন এটা অ্যাজ আ র্যাপিড স্টোরি আপনারা শোনাতেই পারেন। তো যেরকম বলছিলাম যে সবকটা বইয়ের আপনাদের ডেসক্রিপশন লিঙ্কে লিঙ্ক দিয়ে দেবো, অ্যামাজনের লিঙ্ক, যেখান থেকে আপনারা চেক আউট করতে পারেন। তো এই ছিল আপনাদের কাছে আজকে 3টে চিলড্রেন ক্লাসিক্স। যদি এর ব্যাপারে আপনাদের কোনো ডিটেলস জানা থাকে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করতে পারেন। লাভ অ্যামং দ্য বুকশেলফসকে আপনারা যেরকম ভালোবাসছেন সেরকম ভালোবেসে যান। আপনাদের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। এবং লাভ অ্যামং দ্য বুকশেলফস যারা নতুন দেখছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ লাভ অ্যামং দ্য বুকশেলফস এরকমই কিছু ইন্টারেস্টিং ভিডিও আনতে সর্বদাই আপনাদের কাছে একাগ্র। যাতে যারা বই ভালোবাসে, বই যারা পছন্দ করে, তাদের কাছে যাতে বইয়ের সঠিক কন্টেন্ট দিয়ে তাদের মনটাকে সতেজ রাখা যায়। তাই লাভ অ্যামং দ্য বুকশেলফস চ্যানেলটিকে অবশ্যই ফলো করুন। এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামের হ্যান্ডেলেও ফলো করে দিতে পারেন আমাদেরকে। এবং যেরকম প্রত্যেকটি ভিডিওতেই বলি, আপনার যদি কোনো অরিজিনাল রাইটিংস থাকে, সেগুলো আপনারা আমাদের ইমেল আইডিতে পাঠাতে পারেন। যদি আমাকে যোগ্য বলে মনে হয়, আমরা সেই আপনার রাইটিংগুলোকে আপনার নাম মেনশন করে সেগুলোকে পাঠ করার চেষ্টা করবো। এছাড়া অডিও স্টোরি হিসেবে পাঠ করতে পারি, আপনার যেরকম প্রেফারেবল বলে মনে হবে। আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে পাঠিয়ে দিন। এছাড়া যদি ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে, অবশ্যই আমাদের মেইলে জানাতে পারেন কিংবা কমেন্ট বক্সে জানাতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং লাভ অ্যামং দ্য বুকশেলফস। ভালো থাকুন, সুস্থ থাকুন।